বন্ধুরা আবার একবার তোমাদের সামনে চলে এলাম খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। কাকে নিয়ে ভিডিওটা করছি? দীপদা এবং রিনাকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম, যাতে কিনা আমি ক্লিয়ার ভাবে তোমাদের সামনে আশা করছি বোঝাতে পেরেছি যে রিনা আজকে আমাদের সামনে যে ভিডিওটা আপলোড করেছে সেটা ঠিক কবেকার ভিডিও, এবং রিনা এখন এই মুহূর্তে কোথায় আছে, কার সাথে কি করছে, এবং তার যে দাঁত ফোগলা বয়ফ্রেন্ড সে মানে তার যে একটা বড় অঘটন ঘটছে সেটা কিন্তু তোমাদের সামনে আমি ক্লিয়ার করে বলে দিতে পেরেছি। দেখো, একটা কথাই আছে যে পাপ করলে কিন্তু পাপ বাপকেও মানে ছাড়ে না, এটা একটা কথা আছে, পাপ বাপকেও কিন্তু ছাড়ে না। দেখো, এই যে একটা শ্যাডো নামক আইডি আমাদের দীপদা ভাইকে নিয়ে ওয়াইটিতে পুরো একদম ধামাল তামাল চললো, যে যে জিনিসটা করেনি সেই নিয়ে তার নামে অনেক রকম দোষারোপ করা হলো, অনেক কিছু বলা হলো, কিন্তু লাস্টে তারা নিজেরাই বুঝতে পারলো রেজাল্ট কিন্তু আমাদের জিরো। তাই কি করলো, সেই আইডিটাকে পুরোপুরি কিন্তু ডিলিট করে দিল। বন্ধুরা, সে যদি সত্যি সৎসাহস নিয়ে থাকতে পারতো না, সে তার আসল মুখোশটা থেকে মানে মুখোশের আড়ালে না থেকে আসলে আমাদের সামনে বেরিয়েছে সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার করে বলতে পারতো, কিন্তু ক্লিয়ার করে বলার সাহস বা ক্ষমতা কিছুই নেই। সেই কারণে সে নিজের আইডিটাকে ডিলিট করে দেওয়ার সব থেকে বুদ্ধিমত্তার কিন্তু কাজ বলে মনে করেছে। সেখানে সে যে জিনিসটা করেছে তার সাথেও তো সেই জিনিসটা ঘটবে, তাই না? তো সেটাই কিন্তু এই দাঁত ফোগলার সাথে হয়েছে। তাকে কেউ না কিছু করুক, ভগবান ওপরে একজন আছেন, তিনি তো প্রতিশোধ নেবেই, তাই না? তো সেই রকমই হয়তো এই দাঁত ফোগলার সাথেও প্রতিশোধ নেওয়া হয়েছে। তো যাক, সেটা তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি। এই ভিডিওতে যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, আচ্ছা, এই যে দীপদা ভাইকে নিয়ে চারিদিকে একটা কথা উঠছে যে রিনা তার ডিভোর্স সংক্রান্ত বিষয়ে যে ফার্স্ট যে হিয়ারিং এর ডেটটা পড়েছিল সেখানে তো রিনা উপস্থিত হয়েছিল। তাহলে দীপদা ভাই এরকম একটা কাজ কিভাবে করলো? কি এমন সেই দিনকে ব্যস্ততা ছিল, কি এমন বাড়িতে কাজ পড়ে গেছিল যার জন্য সে ওই ফার্স্ট ডিভোর্সের যে হিয়ারিং এর ডেটটা পড়েছিল সেই দিন সে ওই জায়গায় মানে কোর্টে কেন উপস্থিত হতে পারেনি? কারণটা কি ছিল, অ্যাকচুয়ালি রিজনটা কি ছিল? তো সেই নিয়ে দালাল কিন্তু অনেক কথা পরশুদিনের ভিডিওতে বলে দিয়েছে। তারপর যথারীতি সে কিন্তু আবারও কালকে একটা ভিডিও করে অন্য সুরে কিন্তু গান গেয়েছে, যেটা আজকে কিনা আমাদের দীপদাদা ভাই ভিডিওতেও বলেছে, কালকে লাইভেও বলে দিয়েছে যে সে যাবে তখনই যখন তার কাছে কোন রকম কোনো নোটিশ আসবে। তার কাছে কোন রকম কোনো নোটিশ কিন্তু ওই তরফ থেকে আসেনি। কোন রকম কোনো নোটিশ যদি না আসে তাহলে সে হাত গুনবে নাকি যে কোন দিন তার ফার্স্ট হিয়ারিং এর ডেট পড়ছে বা কি, বা সে আসছে কিনা? কারণ এই ফার্স্ট হিয়ারিং এর ডেটে বা ডিভোর্সের এই সমস্ত ডেটে রিনাই বলছিল যে দুই তরফ থেকেই কি মানে দুই তরফকেই কিন্তু ওখানে হাজিরা দিতে হয়, এটা কিন্তু বলছিল। সেখানে একবার ভেবে দেখো যে যারা যারা এই না জেনে বুঝে প্রশ্নগুলো করছিল, আশা করছি তারা নিজেরাই উত্তর পেয়ে গেছে। যেরকম টিনা দালালও বলেছে যে সত্যি কিন্তু আমাদের দীপদা ভাই সেই নোটিশটাই পায়নি, সেই কারণেই কিন্তু সে উপস্থিত ওই জায়গায় হতে পারেনি। এইবার ভেবে দেখো বন্ধুরা, এটা একটা আইন সংক্রান্ত কাজ না, আইন নিয়ে তেমন কিছুই জানি না, কিন্তু যেটুকানি একটা মানে বোঝা যায় সেই জিনিসটুকুনি বা যেটুকুনি মানে এই বিষয়ে নলেজ আছে সেই থেকে বলছি, এটা একটা আইনত বিষয়, যেখানে কোর্ট, যেখানে আইন, যেখানে প্রশাসন যুক্ত আছে, সেখানে এই রকম ধরনের নোটিশ কি করে যদি ওই তরফ থেকে পাঠানো হয়, এই তরফে আসতে কি করে মাঝ রাস্তায় এসে সেটা বাধাপ্রাপ্ত হলো? তোমরা জাস্ট এটা একবার ভেবে দেখেছো বন্ধুরা? ওই তরফ থেকে যদি কোন রকম কোনো কাগজ এই তরফকে পাঠানো হয় মানে আইন মারফত, তাহলে সেই কাগজটা কেনই বা মাঝ রাস্তায় এসে থমকে দাঁড়িয়ে গেল? কেন সেই নোটিশটা দীপদা ভাইয়ের বাড়ি পর্যন্ত এসে পৌঁছালো না? তার মানে এর পেছনে তো কোনো একটা গভীর চক্রান্ত চলছে, তবেই না এই কাগজটা মাঝ রাস্তায় এসে আটকে গেল। আজ তোমরা ভেবে দেখবে, এটা দীপদা ভাই বা রিনার ক্ষেত্রে নয়, আমাদের আশেপাশেও যদি এরকম ডিভোর্স সংক্রান্ত বিষয় হয়ে থাকে তাহলেও কিন্তু দুই তরফ থেকে কিন্তু কাগজ আসবে, মানে যেই তরফ থেকে কাগজটা হয়েছে সেই তরফ থেকে কিন্তু কাগজটা আসবে অপর তরফের কাছে, সেখানে আসতেই হবে। আর না এলে তাদেরকে কিন্তু কি তাদের ফল্ট হয়েছে, কি কারণে সে কাগজটা এদের কাছে এসে পৌঁছলো না, এগুলো কিন্তু তাদেরকেও কিন্তু জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বন্ধুরা? সেখানে তোমাদেরকে আমি এটাই জানাবো যে অ্যাকচুয়ালি কাগজটা মানে নোটিশটা দীপদা ভাই পর্যন্ত কেন আসতে পারলো না, কে এই মাস্টার মাইন্ড প্ল্যান এখানে খাটালো, কি কারণেই বা এত কিছু কারসাদি করা হচ্ছে, সমস্তটা কিন্তু তোমাদের সামনে আমি ক্লিয়ার করে বলবো বন্ধুরা। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা কথা একটু বলতে চাই। হাজার জনকে চাই না জান, আমার জন্য তুমিই যথেষ্ট। হ্যাঁ, হাজার জনকে চাই না জান, আমার জন্য তুমিই যথেষ্ট। প্রথমে হলো কে? বন্ধু। তারপর কি হলো? পুরো ডাইরেক্ট নাম ধরে কমিউনিটিতে পোস্ট। তারপর এখন কি হচ্ছে? জান। হ্যাঁ, জান কেন না, কেন হবে না? ও এখন ইন্টু পিন্টু
পাপা লিন্টু করতে ব্যস্ত আছে, তখন তো জান কেন, জানেরে জান, জানেরও প্রাণ, জানের থেকেও যদি বেশি কিছু থেকে থাকে সেটাই কিনতে হবে। হঠাৎ করে আমি এই কথাটা কেন বললাম? কালকে রিনা তার ইনস্টাগ্রামে কিন্তু একটা রিলস আমাদের সামনে আপলোড করেছে ওই রেস্টুরেন্টে বসে, যেখানে কিনা দাঁত ফোগলার রিনা খুব সুন্দর ঘরে বাইরে রেস্টুরেন্টে বসে কিন্তু নিজেদের স্পেশাল মুহূর্ত কাটাচ্ছিল। বুঝতেই পারছো আশা করছি বন্ধুরা। সেখানে রিনা একটা লাইন মানে কথাটা বলছিল এবং পেছনে একটা কিন্তু সুন্দর একটা গান ভেসে আসছিল, যেই গানটা হচ্ছে তোমার জীবন এত সুখের হলো আমার পাশে তুমি আছো তাই। এরকম একটা গান কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি, আমি যদিও সুর দিতে পারলাম না। তো এই গানটা হচ্ছে পেছনে এবং মানে ব্যাকগ্রাউন্ডে, এবং রিনা সেখানে বলছে হাজার জনকে চায় না জান, মানে বলছে মানে ওটা জাস্ট একটা লাইন ছিল, হাজার জনকে চায় না জান আমার জন্য তুমিই যথেষ্ট জান। তো রিনাকে এই জায়গায় আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে রিনা, আজকে যাকে জান বলছিস তাকে নিয়ে দুদিন পর না আমাদের সামনে ডেডিকেট করতে হয় যে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। আমি জানি আমার এই ভাঙা গলার জন্য অনেকেই তোমরা আমাকে বাজে কমেন্ট করবে, কিন্তু কি জানো তো, মাঝে সাঝে মানে তোমাদেরকে বোঝাবার জন্য দু এক লাইন তো গাইতেই হবে, তো তোমরা এটাকে একটুখানি ম্যানেজ করে নিও। তো আজকে যেই মানুষটা নিজের সন্তানকে কোথায় সোনা মানা এগুলো বলে আদর করবে, বাছা বাবা বলে কোলে টেনে নেবে, সে কিনা তার পরকিয়া করা বয়ফ্রেন্ডকে প্লাস হাজবেন্ডকে প্লাস পরপুরুষকে, একজন পরপুরুষকে অচেনা, দেখো তার সাথে যেহেতু আমরা এখনো পর্যন্ত কি জানি বিয়ে হয়নি, আমরা ওর যে বিয়ে হয়ে গেছে এটা আমরা কিন্তু প্রত্যেকে জানি, কিন্তু বিশ্বাস তো কেউ করে না তাই না, কারণ ও এখনো পর্যন্ত আমাদের কাউকে জানান দেয়নি। সেখানে পরপুরুষ বলা যেতেই পারে, একটা পরপুরুষকে ডেডিকেট করছে জান বলে, অথচ সত্যিকারের তার জীবনে যদি কেউ জান প্রাণ হয়ে থাকে সেটা তার সন্তান, কিন্তু একবারও সেই সন্তানের জন্য আজকে এই কটা মাসে একটি বারও কিছু বলতে শুনেছো? শোনোনি। সেখানে ইনস্টাগ্রামে ডেডিকেট করা হচ্ছে জান সামনে বসে ক্যামেরা ধরে দিচ্ছে এবং তাকে ডেডিকেট করা হচ্ছে যে হাজার জনকে চায় না আমার জন্য তুমিই যথেষ্ট। তো দেখিস রিনা, এই যে তুই যাকে সিলেক্ট করেছিস, কারণ তোর প্রত্যেকটা কমেন্টস তোকে যারা করেছে তোর ইনস্টাগ্রামে প্রত্যেকে কিন্তু একটাই কমেন্টস করেছে যে এই জান যেন তোমাকে ছেড়ে কোনোদিনও না চলে যায়, বা তোমাকে এই জানের জন্য যদি কোনোদিনও না আবারও আমাদের সামনে ওয়াইটিতে সে ভিডিও দিতে হয় যে আমার কপালটাই খারাপ, যেখানেই আমি সুখের বাসা বাঁধতে যাই সেখানেই আমার সুখের বাসা তাসের ঘর হয়ে ভেঙে যায়, এই কথাটা যেন না তোকে বলতে হয়। সেইভাবেই কিন্তু নিজস্ব পদক্ষেপগুলো একের পর এক নিবি, বুঝলি? শুধু গান ডেডিকেট করা, শুধু রাত্রি যাপন করা, বাইকের পেছনে চেপে ঘোরা, রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, এগুলোই কিন্তু একটা লাইফ নয় রে। তুই খুব ভালো করেই জানিস সংসার জীবনটা অ্যাকচুয়ালি কি হয়। একটা ছেলে মেয়ে যখন দুজনকে শুধুমাত্র ভালোবাসে বিয়ের আগে পর্যন্ত, তাদের লাইফস্টাইলটা কিন্তু পুরোপুরি অন্যরকম হয়। কারণ তুইও কিন্তু বেশ কিছু মাস দীপদা ভাইয়ের সঙ্গে এইরকম রোমাঞ্চকর মুহূর্ত কিন্তু তোরাও কাটিয়েছিস। তারপর যখন সেই মানুষটাই সংসারের মধ্যে চলে যায় তখন কিন্তু তাদের লাইফস্টাইলটা পুরোপুরি অন্যরকম হয়ে যায়, মানে বিশেষত যখন একটা তাদের মধ্যে বেবি চলে আসে, তারপর কিন্তু এই জান প্রাণ, হ্যাঁ তুমিই আমার জন্য যথেষ্ট, এই কথাগুলো কিন্তু আর তখন আর মনে থাকে না, মাথায় থাকে না। সেখানে তোকে একটাই কথা বলবো যে কিছুদিন তুই নিজের পয়সা নিজে খরচা করিস না, তোর যে দায়িত্বটা নিয়েছে তাকে একটু তোর দায়িত্বটা নিয়ে দেখতে বলতো, যে আমি যে যোগায় মানে তোমার হার্বাল প্রোডাক্ট খাচ্ছি, আমি যে ফল কিনছি, আমি যে রেস্টুরেন্টে খেতে এসেছি, আমি যে ফোন কিনছি, এই সমস্ত বিলগুলো তুমি জাস্ট মিটাও। কারণ একটা স্বামীর তো দায়িত্ব হয় একটা স্ত্রীর কিছু দায়িত্ব মেটাবার জন্য। অবভিয়াসলি সে একজন মানে বড় ব্লগার, তার ইনকাম আছে, কিন্তু সবসময় নিজের ইনকাম না দিয়ে কিছুটা তার দায়িত্বে দিয়ে দেখ, কারণ এখনো সময় আছে। আমরা যতই ভিউয়ার্সদের বোঝাই না কেন, তুই তো এসে বলিসনি, তো তুই নিজেকে একবার সুযোগ দে। সত্যিই তো সে মানে তোর জন্য সে প্রযোজ্য তো, যাকে নিয়ে এত মাতামাতি করছিস। তারপর দেখলাম আরো একটা রিলস আমাদের সামনে আপলোড করেছে তোমার, সেটাতে তোমার প্যার কা মৌসম এই গানটা আছে। তো এই যে প্যার কা মৌসম, তারপরে আরো যে সমস্ত তুই গান ডেডিকেট করছিস, দুদিন পর না ওই যে তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান যে দুদিন আগেই এটা শেয়ার করেছিলিস, সেই রকম না শেয়ার করতে হয়, বুঝলি? যা করছিস ভেবেচিন্তে কর, যা করছিস ভেবেচিন্তে কর। তো এইবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। আর সত্যি কথা বলতে যখন রিনার ওই গানটা শুনলাম তখন জাস্ট অবাক হয়ে গেলাম যে
এরকমও মা হয় পৃথিবীতে, না মা নাম নিতে হয় না, তোমাকে ভালোবাসা দেখাতে হয় না, কিন্তু এই মুহূর্তে আমি যখন আমার ছেলেকে নিয়ে কিছু ডেডিকেট করতে পারছি না, আমি যখন আমার ছেলের জন্য কিছু করে উঠতে পারিনি, করা মানে কিছু, আমি এখানে বলতে চাইছি যে কিছু যেহেতু আমি জানান দিতে পারছি না, আমি এমন কিছু স্টেপ এই মুহূর্তে নেবো না যাতে কিনা কোথাও না কোথাও বড় হয়ে সেই সন্তানটা আমাকে প্রশ্ন করার সাহস পায় যে মা তুমি তো আমাকে ছেড়ে এতগুলো দিন ছিলে আলাদা, তুমি নাকি আমাকে নিজের কাছে নিয়ে আসার জন্য ভেতরে ভেতরে অনেক কিছু চেষ্টাও করছিলে, কিন্তু সেই মুহূর্তে তোমার এই জিনিসগুলো করা কি উচিত হয়েছে? কারণ এখনকার বাচ্চারা কিন্তু প্রচন্ড অ্যাডভান্স, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই প্রশ্নের মুখোমুখি তোকে যাতে না হতে হয় সেই রকমই কিন্তু ব্যবস্থাটা কর। এইভাবে নিজের পায়ে নিজে কিন্তু কুড়ুলটা দিনের পর দিন মারিস না। দেখ মৌমাছিকে মানে মধু কিন্তু মৌমাছি খেয়ে নেবে, তার সেটা কাজ, কিন্তু ছিবড়াটা কি হবে বলতো? তুই মানে আটিটা গড়াগড়ি খাবে, রসটা খেয়ে না আটিটাকে ফেলে দেবে, তুই এদিক ওদিক গড়াগড়ি খাবি, তোর কোন রকম কোনো সঠিক বাসস্থান আর হয়ে উঠবে না। তাই বলছি নিজের জায়গাটা আগে নিজে সঠিকভাবে কিন্তু তৈরি কর। এই যে রিলস, এই যে গান ডেডিকেট করা, এগুলো কিন্তু বিয়ের আগেই ঠিক আছে, বিয়ের পর দেখবি তো এই ভালোবাসা কদিন থাকে। আর কি জানিস তো, আজকে একটা ছেলের নামে এত মিথ্যে মিথ্যে নিন্দে করে তুই আজকে ওয়াইটিতে এত এত টাকা ইনকাম করতে পারছিস। হ্যাঁ, যদিও বা দীপদা ভাই বউ বিক্রি করে টাকা ইনকাম করছে, আর তুই নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করছিস। সেখানে যদি দ্বিতীয়বারও এই দাঁত ফোকলা তোর সাথে কোনো রকম কোনো সত্যিকারের অন্যায় করে, তুই যেই দোষগুলো দীপদাদ ভাইয়ের নামে দিয়েছিস যে তোকে এমন মার মেরেছে, কালসিটে বসে গেছে, সেগুলো যদি সত্যি দাঁত ফোকলা তোর সাথে করে না, তুই কিন্তু আর ভিউয়ারদের সামনে এসে বড় গলায় বলতে পারবি না যে এও তোর সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছে। তখন তোকে একটাই প্রশ্ন করবে ভিউয়ার্সরা, প্রতিটা ছেলেই খারাপ আর তুমি হচ্ছে সতী সাবিত্রী? এই প্রশ্নটাই কিন্তু তোকে করবে। তাই সেরকম প্রশ্ন তোকে যাতে না, সেরকম প্রশ্নের মুখোমুখি তোকে যাতে না পড়তে হয়, সেরকম ব্যবস্থা কর। তো এখানে আমার মনে হয় রিনার মা বাবারও একটুখানি মানে কি বলবো, এই বিষয়গুলোকে নিয়ে মানে বোঝা উচিত যে মেয়ে একটা ছেলের সাথে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তারপরেও ঘোরাফেরা, খাওয়া দাওয়া, রাত্রি যাপন, সত্যিই কি একটা ভদ্র ফ্যামিলির কালচার এগুলো? আমার তো মনে হয় বাবা মার 100 থেকে 200% হয়তো সাপোর্ট আছে, তাই এইরকম নোংরা করতে পারছে। আর কেনই বা করবে না? মেয়ের এত টাকা, খোলামকুচির মতো মেয়ে টাকা উড়িয়ে যাচ্ছে, সেখানে টাকাই তো আছে না, সবাইকার মুখকে বন্ধ করে দিতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এইবার আসছে ভিডিওর মেন প্রসঙ্গে, যেটা তোমাদেরকে প্রথমে বললাম যে দীপদা ভাই কেন হিয়ারিং এর ডেটে গিয়ে উঠতে পারলো না, কারণ কি তার কাছে কাগজটাই পৌঁছানি। দীপদা ভাই কিন্তু আমাদের সামনে বলে দিয়েছে যে প্রচন্ড একটা কিন্তু খেলা হচ্ছে ভেতরে ভেতরে। ঠিক আছে, খেলা হোক, আমিও কিন্তু সেই খেলায় আছি। সে সামনে থাকবে আর আমাদের দীপদা ভাই পেছন থেকে জাস্ট খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ দেখো, দীপদা ভাই যে কথাগুলো বলেছে একটাও ভুল বলেনি, যে একতরফা ডিভোর্স কেন হবে, আমার উপরে যে ব্লেম গুলো দেওয়া হয়েছে, আমার উপর যে মিথ্যে দোষারোপ করা হয়েছে, আমার ফ্যামিলিকে যে মিথ্যে দোষারোপ করা হয়েছে, সেগুলো আগে আইনের সামনে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি সেই সমস্ত দোষ করেছি। সে দোষ মানে তার দোষ না আমার দোষ, বা কি কারণে অ্যাকচুয়ালি সে তার সংসার ছেড়ে চলে এসছে, সমস্ত কিছু তো সেই কোর্টের সামনে, সেই উকিল মানে সেই মানে কি বলবো আইন আদালতের সামনে, সমস্ত কিন্তু জাজের সামনে কিন্তু সমস্ত কিছু বিচার হবে, তারপর না সমস্ত কিছু হবে। এত কিছু কি এত মানে সহজই হয়ে যায়? তবে হ্যাঁ বন্ধুরা, এই ডিভোর্সের বিষয়টা কিন্তু তোমরা দেখে নিও, প্রায় অনেক বছরই চলবে, 1-1.5 বছরের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে না, অনেক বছরই কিন্তু এই বিষয়টা টানবে বন্ধুরা, যেভাবে যা চলছে। এবার বিষয়টা হচ্ছে, তোমরা ভাবো এই যে নোটিশ, সেই নোটিশটা তো কোনো পিয়নের মাধ্যমে আসে না। আমাদের বাড়িতে যদি কোনো রকম কোনো নোটিশ আসে, সেটা কোনো বাড়ি সংক্রান্ত বলো, সেটা কোনো চাকরির পরীক্ষার কোনো কার্ড বলো, বা কোনো রকম কোনো এইরকম ডিভোর্সের হিয়ারিং এর ডেট, সেগুলো তো পিয়নের মাধ্যমে আসে না। তাহলে নিশ্চয়ই পিয়নকে কেউ একজন কিছু নিজেদের টাকা দিই বলো আর যাই হোক করেই বলো, তাকে সেই চিঠিটা এই অবধি আসাতে কিন্তু বাধা দেওয়া হয়েছে বন্ধুরা। কারণ হতেই পারে এরকম পিয়ন কিন্তু বলে দিতেই পারে যে আমার হাতে এসে পৌঁছায়নি, 2 দিন পরে এসছে আর আমি দিতে ভুলে গেছি, অনেক ভেতরে চলে গেছিল কাগজ, বা এরকম কিছু একটা অজুহাত দিতেও পারে। যদিও আমার মনে হয় না যে এত একটা ভাইটাল জিনিস মানে দেওয়া নেওয়াকে কেন্দ্র করে এত নর্মাল একটা অজুহাত দেওয়া যাবে। সেখানে আমার যেটা মনে হচ্ছে যে পিয়নই তো এই সমস্ত জিনিসপত্র মানে দেয়া নেওয়া করে, সেখানে নিশ্চয়ই তাকে কোনো তরফ থেকে এই জিনিসটা দেওয়াতে কিছুতে একটা মাস্টারমাইন্ড প্ল্যান খাটানো হয়েছে, তাকে নিশ্চয়ই টাকা দিয়ে ঘুষ খাইয়ে কিছু একটা করা হয়েছে, সেই কারণেই নোটিশটা দীপদা ভাইয়ের কাছে এসে পৌঁছায়নি। এবার একবার ভেবে দেখো, যদি দীপদা ভাই এখান থেকে কিছু একটা করতো, তাহলে সে কেন চাইবে যে সে ডেটে গিয়ে উপস্থিত হবে না? কারণ সে চাইছে যে সত্যটা আসলে সবাইকার সামনে আসুক, কারণ দীপদা ভাইয়ের কাছে অনেক তথ্য আছে, যেগুলো সে গচ্ছিত করে রেখে দিয়েছে আসল জায়গায় আসল দিনে ওখানে জমা করবার জন্য। সেখানে এই সমস্ত মাস্টারমাইন্ড প্ল্যান কে করছে?
রিনা এই সমস্ত মাস্টার প্ল্যান মাইন্ড প্ল্যানগুলো করছে, যার হালকা আভাস কিন্তু দীপদাস ভাই আমাদের ভিডিওতে আজকে দিয়ে দিয়েছে যে এত জলদি কিসের, মানে তার জলদি আছে একটাই কারণে, ডিভোর্সটা দিয়ে দিলে সে সবাইকার সামনে ডিক্লেয়ার করতে পারে এই যে চোরাচুরি, মানে চোরাচুরির যে একটা খেল চলছে, একবার শ্বশুরবাড়ি প্লাস একটা বাপের বাড়ি, এই জিনিসটা থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং সুন্দরভাবে ব্লগিং দিয়ে আমাদের সামনে, এবং প্রত্যেকটা ভিউয়ার দাঁত ফোগলার সাথে নতুন সংসার দেখার জন্য একবারে উদ্বিগ্ন হয়ে গেছে। তো তারা ভিডিও দিলেই কিন্তু তাদের ভিউজ মানে অটোমেটিক্যালি অনেক প্রায় 2 লাখ 3 লাখ করে ভিউ হবে। তো তাইতে সে একটা সুন্দর গাড়ি বাড়ি সমস্ত কিছু করে নিতে পারবে। এটাই হচ্ছে আসল বিষয়। আমার তোমাদের কাছে প্রশ্ন রইল বন্ধুরা, তোমরা এই জায়গাটা একবার ভেবে দেখো তো, কাগজটা যদি ওই তরফ থেকে পাঠানো হয়ে থাকে তাহলে পিয়নই তো সেটাকে দেবে, তাই না? সেখানে কেন সেই কাগজটা এলো না, কেন সেই কাগজটা এলো না? না, আমি এটা তোমাদের সামনে শিওর হিসেবে বললাম না যে কে করেছে না করেছে, কিন্তু পিয়নই তো কাগজটা দেয়, তাহলে নিশ্চয়ই পিয়ন কি কোনো দিক থেকে কেউ একটা কিছু ধাপ্পাবাজি করেছে, তবেই কাগজটা মাঝ রাস্তায় এসে আটকে গেছে। তো এইটুকুনি আমার বলার ছিল। তোমাদের মতামত অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।